আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রত্যেককেই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি ভালো আছি। প্রায় অনেকদিন পর আপনাদের সাথে আজকের এই রূপান্তরের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যুক্ত হতে পেরে খুবই আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে। অনেকদিন পর আপনাদের সাথে আজকে নির্ধারিত টপিক নিয়ে কথা হবে, সেই সঙ্গে আপনাদের বিভিন্ন আপনাদের মনের ভিতরে লুকায়িত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হবে। আশা করি আপনারা আজকের এই স্পেশাল সেশনটির একদম শেষ অবধি পর্যন্ত থাকবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের যে প্রান্ত থেকেই দেখছেন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের এই স্পেশাল সেশন যেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সরকার ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনাদের সাথে আছে আমি তাওহিদ হোসেন, এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রূপান্তরের ডিজিটাল ক্লাসরুম থেকে, রূপান্তরের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা বরাবরের মতোই আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে যে শুধু নিজে চাকরি পেলে হবে না, আমাদের আশেপাশে যারা ভাই বন্ধু এবং পাড়া প্রতিবেশী আছে যারা চাকরি প্রত্যাশী, প্রত্যেককে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো এবং সবাই একসাথে বিজয়ের হাসি হাসবো, এই প্রত্যয় যেন আমাদের মনে থাকে। তার জন্য কি করতে হবে? আমাদের রূপান্তরের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের আজকের এই লাইভ সেশনটি শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার করতে হবে। তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে বন্ধু বান্ধব বা ভাই বোন যারা হচ্ছে চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছে তাদের উপকারে আসবে এবং তাদের জন্য অনেক কি হেল্প হবে। সেই সঙ্গে আপনারা যারা এখনো আমাদের রূপান্তর ফেসবুক পেজ আপনারা যারা খুঁজে পাননি, তারা কিন্তু হচ্ছে আপনারা রূপান্তর RUPANTAR রূপান্তর এইটি আপনাদের ফেসবুকে সার্চ বাটনে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সেই সঙ্গে আমাদের এই লাইভ সেশনটি, আজকের এই লাইভ সেশন সহ বিগত দিনে যত লাইভ সেশন হয়েছে এবং রূপান্তরের চৌকস শিক্ষক মণ্ডলী যারা ইতোমধ্যে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছে, সেই সব ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে BCS রূপান্তর, সেটিতে কিন্তু আপলোড করা আছে। আপনারা যারা আমাদের লাইভ সেশন গুলো মিস করেছেন তারা কিন্তু সেই আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করলেই কিন্তু আপনারা সেই লাইভ সেশন গুলো কি পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে? BCS রূপান্তর লিখে ইউটিউবের সার্চ বাটনে গিয়ে BCS রূপান্তর এটি লিখে সার্চ করতে হবে। তারপর কি করতে হবে? আপনাকে এক চাপ দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। যারা আমাদের রূপান্তরের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে আমাদের এই আপলোডকৃত ভিডিও যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখবেন। আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। আজকে এই সেশনটি শুরু করার আগে একটি বিষয় যে আজকেই গতকাল হচ্ছে মধ্যরাতে কিন্তু আপনার প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 13তম গ্রেডের সেটি সার্কুলার কিন্তু হয়ে গেছে এবং সেখানে প্রায় 10,000 প্লাস ক্যান্ডিডেট বা হচ্ছে যারা হচ্ছে চাকরি প্রত্যাশী এরকম 10,000 প্লাস কিন্তু তারা কি প্রায় 11,000-এর কাছাকাছি এরকম এত অধিক সংখ্যক কিন্তু সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরকার নিয়োগ দিতে যাচ্ছে। তাই এটি আপনাদের জন্য খুবই একটি আনন্দের খবর, কেননা যে এই যে এত নিয়োগ হচ্ছে এবং সহকারী বিশেষ করে যারা হচ্ছে আমার বোনরা যারা আছেন তারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা হচ্ছে ঢাকা শহরে এসে কোচিং করতে পারেন না, তাদের জন্য কিন্তু আমাদের এই রূপান্তরের অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু খুবই কি আপনাদের জন্য ফ্রুটফুল বা হচ্ছে ফলপ্রসূ হবে। সেই সঙ্গে আপনারা যারা হচ্ছে সংসার সামলে বা হচ্ছে আপনাদের পারিবারিক জীবন সামলিয়ে যারা হচ্ছে আপনারা একটু শান্তির চাকরি খুঁজতে চান, মানে আপনি চাকরি করবেন পাশাপাশি একটু শান্তিতেও থাকবেন, তাদের জন্যই কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের যে এতগুলো পোস্ট, এটি কিন্তু একটি আকর্ষণীয় এবং লোভনীয় একটি ব্যাপার হতে যাচ্ছে। কারণ আপনি এই সহকারী শিক্ষক পদে আপনি যখন যোগদান করবেন তখন কিন্তু আপনার নিজ জেলাতে এমনকি নিজ উপজেলাতে কিন্তু আপনার পোস্টিং হবে। তার জন্য আপনারা যারা বাড়িতে সংসার সামলে গরম ভাত খেয়ে যারা বিশেষ করে চাকরি করতে চান তাদের জন্য এই সহকারী শিক্ষক যে পোস্ট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
তো সার্কুলার হয়ে গেছে, আপনারা আশা করি প্রত্যেককেই আপনারা আবেদন করবেন। আবেদনের নির্ধারিত সময়সীমা সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমাদের রূপান্তরের ফেসবুক পেজে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে কিন্তু আপনাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের যে সিগনেচার ব্যাচ সেটি চলমান আছে এবং এই সহকারী শিক্ষক যে আগামীতে নিয়োগ হবে সেই পোস্টের জন্য আমরা অতি দ্রুত কিন্তু আরেকটি কি সিগনেচার ব্যাচ শুরু করব। তার জন্য কি করতে হবে, আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করতে পারবেন, ফোন করতে পারবেন, কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা সেখান থেকে পাবেন। আর সবচেয়ে এক্সাইটিং যে একটি নিউজ হতে যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এই রূপান্তরের আমাদের এই যে বিশেষ করে হচ্ছে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আমাদের স্পেশাল যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের রূপান্তরের সম্মানিত সিনিয়র শিক্ষক সালাউদ্দিন চৌধুরী স্যার, তিনি নিজে একজন সরকারি কর্মকর্তা, সাবেক সরকারি কর্মকর্তা, তিনি আপনাদেরকে এই পুরো বিষয়টি নিয়ে একটি লাইভ সেশন করবেন আগামী 10ই নভেম্বর। পাশাপাশি তার আগেও আরো বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা আপনাদের মাঝে শেয়ার করবেন। আপনারা সেই লাইভ সেশনগুলোতে অবশ্যই যুক্ত হবেন এবং স্যার যেভাবে দিক নির্দেশনা দেন সেভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, ফলো করে সেভাবে যদি আপনারা প্রস্তুতি নেন আশা করি আপনারা সফল হতে পারবেন। তো যাই হোক, আজকে সেশনটি শুরু করার আগে অনেক কথা বললাম, আপনাদের মাথা হয়তো বা ভারী হয়ে গেছে, আর কোনো কথা হবে না, এখন শুধু ক্লাস হবে। ঠিক আছে, সবাই এদিকে একটু লক্ষ্য করুন। দেখেন আজকের যে আমাদের বিষয়টি নির্ধারণ করা হয়েছে এটি মূলত হচ্ছে আমাদের যে বিসিএস এর যে আমাদের রূপান্তরের পক্ষ থেকে যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে ধরে আমরা হচ্ছে সিলেবাসে প্রত্যেকটি টপিক কি করার চেষ্টা করছি, আমরা কভার করার চেষ্টা করছি, আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো আমাদের ইতিমধ্যে আমরা সেই আমাদের যে বিসিএস এর সিলেবাস আছে সেখান থেকে আমরা বেশ কিছু টপিক ইতিমধ্যে একদম বেসিক বিষয় যেগুলো প্রাথমিক তথ্য যেগুলো না জানলেই নয় সেই বিষয়ে কি করেছি আমরা কিন্তু ইতিমধ্যে আমরা সেই সেশনগুলো নিয়ে নিয়েছি। এবার আমরা আমাদের সেই সিলেবাসের যে পরবর্তী একটি টপিক আছে সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও নির্বাচনী ব্যবস্থা, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রতিবারের মতোই একটি বিষয় যেটি না বললেই নয়, আমি একটি বিষয় হচ্ছে একটু মেইনটেইন করার এবং কন্টিনিউয়াসলি সেটা মানে হচ্ছে ধরে রাখার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানও পড়ব। আমাদের সিলেবাস ধরে ধরে নির্ধারিত টপিক শেষ করা হবে, আলোচনা করা হবে, সেই সঙ্গে আমরা সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো আছে সেই সম্পর্কে আমরা জানব। দেখেন আমি আপনাদের বেশ কয়েকদিন আগে একটা সেশনে সমুদ ফ্লোটিলা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেইখানকার বিস্তারিত সব বিষয় নিয়ে একটু আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। এই যে লাস্ট যে 18তম বিজেএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, সেখানে কিন্তু সেই সমুদ ফ্লোটিলা থেকে প্রশ্ন এসেছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনারা যে পরীক্ষায় দেবেন, যে নিয়োগ পরীক্ষায় দেবেন নবম অষ্টম থেকে হচ্ছে আপনার 20তম গ্রেড পর্যন্ত, তার জন্য যেটি করতে হবে আপনারা পরীক্ষার 20 থেকে 25 দিন আগে ঘটে যাওয়া যে সাধারণ জ্ঞানগুলো আছে সেইটা সম্পর্কে খুব ভালোভাবে কি করবেন, মাথায় সেট করে যাবেন। তবে অবশ্যই আপনি কিন্তু আপনার পরীক্ষার 5 দিন আগে বা 1 দিন আগে বা 2 দিন আগে কি ঘটেছে সেই সাধারণ জ্ঞান সাম্প্রতিক আপনার মাথায় সেট করে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। শুধুমাত্র আপনার যেদিন পরীক্ষা ঠিক 20 থেকে 25 দিন আগের যে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা সেইগুলো পড়বেন। আপনার পরীক্ষা থেকে মোটামুটি পরীক্ষা থেকে 20 দিন আগ পর্যন্ত, 20 দিন আগ থেকে নিয়ে একদম 2 থেকে 3 মাসের মধ্যে যতগুলো সাম্প্রতিক ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো আপনারা আইডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এখন আপনাদের সামনে যে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অতি সম্প্রতি ঘটে গেছে যে আমেরিকার ইতিহাসে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে, বিশেষ করে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম একজন মেয়র
প্রথম একজন কি হয়েছে, মেয়র নির্বাচিত হয়েছেন, ঠিক আছে। সেই মেয়রকে জোহরান মামদানি, সেই মেয়রকে জোহরান মামদানি, তিনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মার্কিন নাগরিক। তাহলে কি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই জোহরান মামদানি তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মার্কিন নাগরিক। এই জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়রের যে নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি কি নিরঙ্কুশ জয়লাভ করেছে। প্রথমত জয়লাভ করেছে তার নিজ দল, তিনি হচ্ছেন ডেমোক্রেট, তিনি হচ্ছেন ডেমোক্রেট দলের প্রার্থী ছিলেন। ডেমোক্রেট দলের মেয়র নির্বাচনে যে প্রাথমিক বাছাই পর্ব হয়, অর্থাৎ কাকে নমিনেশন দেবে, সেই নমিনেশন পর্যায়ে তিনি তার নিজ প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন নিজ দলের, এবং সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে হারিয়েছেন, এবং সেই রিপাবলিকান প্রার্থীকে হারানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলমান হিসেবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তাহলে এইটি একটি সাম্প্রতিক প্রশ্ন। আপনাদের আগামী শুক্রবার বা শনিবারে যদি কোনো পরীক্ষা হয়, নিয়োগ পরীক্ষা হয়, এবং সেখানে যদি প্রশ্ন করা হয়, অবশ্য আগামী শুক্রবার শনিবারে নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটি দেওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা এটি রিসেন্টলি ঘটেছে। শুক্রবার হচ্ছে আগামীকাল, তো এই সপ্তাহে আসবে না, হয়তোবা পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে যে নিয়োগ পরীক্ষাগুলো হবে সেই নিয়োগ পরীক্ষায় কি এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি। তারপর দেখেন আমরা সেই বিষয়ে জানলাম। এবার আমরা যে বিষয়টি জানবো যে 24তম আর্চারি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে দেখেন 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ এই এশিয়া মহাদেশের যে আর্চারি যে একটি প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় যে 24তম আসর সেটি কোথায়, বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটি বলে দেই, সেটি হচ্ছে জাতীয় স্টেডিয়াম। জাতীয় স্টেডিয়াম, সেটি কোথায়, জাতীয় স্টেডিয়াম। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় স্টেডিয়াম কোনটি? আমি কিন্তু আমার এই লাইভ সেশনগুলো যে হয়, গত সেশনে কিন্তু বলেছি যে বাংলাদেশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সেটির নাম পরিবর্তন করে শুধু ন্যাশনাল স্টেডিয়াম বা জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে। তো দেখেন এই জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, আর কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে।
আর্মি স্টেডিয়ামে কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। তাহলে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায়? সেটি হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাতীয় স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়ামে সেই ম্যাচগুলো কি হবে? অনুষ্ঠিত হবে। এই 24তম এশিয়ান আর্চারি এই চ্যাম্পিয়নশিপে কয়টি দেশ অংশগ্রহণ করছে? অংশগ্রহণ করছে হচ্ছে 30টি। অংশগ্রহণ করছে হচ্ছে 30টি দেশ। কতটি দেশ? 30টি দেশ। মোট প্রতিযোগী 209 জন। 209 জন হচ্ছে প্রতিযোগী। তাহলে এই 24তম এশিয়ান আর্চারি গেমসে কয়টি দেশ অংশগ্রহণ করছে? 30টি দেশ অংশগ্রহণ করছে এবং মোট প্রতিযোগী কতজন? 209 জন। 30টি দেশের 209 জন প্রতিযোগী 24তম এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় কি অংশগ্রহণ করতে যাচ্ছে। তাহলে আপনাদের পরবর্তীতে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরের যে নিয়োগ পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় 99.5%। কত পার্সেন্ট? 99.5% সম্ভাবনা আছে এই প্রশ্নটি আসার। তাহলে কি আপনারা এই তথ্যগুলো কি আপনাদের খাতায় নোট করে নেবেন। আমাদের লাইভ সেশনগুলো যদি আপনারা লাইভ টাইমে অর্থাৎ এখন যে সরাসরি সম্প্রচার হচ্ছে এই সময় যদি যুক্ত হতে পারেন তাহলে সেটি আপনাদের জন্য প্লাস পয়েন্ট, খুবই ভালো। আর যদি কেউ সামহাউ মিস করে যান তাহলে যেটি করবেন তাহলে হচ্ছে আমাদের রূপান্তরের ফেসবুক পেজে লাইভগুলো সংরক্ষিত আছে, সেগুলো থেকে দেখে নিতে পারবেন। সেই সঙ্গে আমাদের বিসিএস রূপান্তর যে ইউটিউব চ্যানেল আছে সেটি থেকেও দেখে নিতে পারবেন। তাহলে এই প্রশ্নটির গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার প্রায় 99.5% কি সম্ভাবনা আছে। সেটা যে কোনো সেটা 10তম গ্রেডের হতে পারে, 12তম, 15তম, 16তম গ্রেডেও কি আসতে পারে। কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় কি এই প্রশ্নটি আসবে। তো সেই বিষয়ে কি আপনারা এই তথ্যগুলো জেনে নেবেন। তারপরে দেখেন জাপান বাংলাদেশ একটি কি রপ্তানি চুক্তি হয়েছে। জাপান বাংলাদেশের মধ্যে গতকাল কি হয়েছে? একটি রপ্তানি চুক্তি হয়েছে। একটি কি হয়েছে? রপ্তানি চুক্তি হয়েছে। যেই চুক্তিটির নাম হচ্ছে জিটকো। সেই চুক্তিটির নাম কি? সেই চুক্তিটির নাম হচ্ছে জিটকো। কি? জাপান ইন্টারন্যাশনাল ট্রেনি and skilled worker cooperation organization। তাহলে দেখেন এই জাপান বাংলাদেশ যে একটি রপ্তানিমুখী চুক্তি হয়েছে, সেই চুক্তিতে বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। সেই চুক্তিটির নাম কি? জিটকো, জাপান ইন্টারন্যাশনাল ট্রেনি অ্যান্ড স্কিলড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশন। 2040 সালের মধ্যে, কত সাল? 2040 সালের মধ্যে জাপান সারা বিশ্ব থেকে 1.1 কোটি জনশক্তি কি করবে? জনশক্তি আমদানি করবে। ঠিক আছে? তাহলে জাপান দেখেন, জাপান কি করবে? 2040 সালের মধ্যে
1.1 কোটি জনশক্তি পৃথিবী থেকে আমদানি করবে। মানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে জাপান কি করবে, জনশক্তি হায়ার করবে। তো সেই হায়ারের জন্য এই জিটকো চুক্তিটি বাংলাদেশের সাথে হয়েছে। এই 1.1 কোটি মানুষের মধ্যে 2040 সাল পর্যন্ত বাংলাদেশি যদি ভাগ্যবান থাকে, যারা হচ্ছে বিভিন্ন সেক্টরে জাপানের যে রিকোয়ারমেন্ট থাকবে, তারা যে যে কোম্পানি বা যে সেক্টরে তারা কর্মী নিতে চায়, সেই সেক্টরগুলোতে যদি বাংলাদেশ থেকে স্কিলফুল কোনো পার্সন থাকে, তাহলে এই 1.1 কোটি মানুষের মধ্যে সেও কি জায়গা করে নিতে পারবে। এই চুক্তিটি হয়েছে কি গতকাল বাংলাদেশের সাথে। তাহলে এই জিটকো চুক্তি সম্পর্কেও কি করবেন, আপনারা একটু প্রাথমিকভাবে এই বিষয়গুলো ধারণা নিয়ে যাবেন। আজকের এই সাম্প্রতিক বিষয়ের যে ক্লাস ছিল, মানে এটাকে ক্লাস বলবো না, আমাদের এই সেশনটাতে সাম্প্রতিক যে অতি সম্প্রতি ঘটে যাওয়া যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই প্রবল, সেই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমাদের নির্ধারিত টপিক আলোচনার আগে আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এবার আমরা যাব হচ্ছে আমাদের কোথায়, এবার আমরা যাব আমাদের যে নির্ধারিত আজকে টপিক, বাংলাদেশে সরকার, রাষ্ট্র এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ে, সেই সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানবো। দেখেন, তার আগে আমরা একটু জেনে নেব, আমরা সংবিধানে বিভিন্ন বিষয় পড়িয়েছি এবং বিভিন্ন বিষয় বারবার রিপিট করা দরকার। আসলে আমাদের যে এই বাংলাদেশ বিষয় বলি, সরকার, রাষ্ট্র, নির্বাচনী ব্যবস্থা, এই সমস্ত সবগুলো বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? সংবিধানের সাথে সম্পর্কিত। যার কারণে সংবিধান নিয়ে আমাদের প্রত্যেকটা দিনই কি করতে হয়, আলোচনা করতে হয়, কারণ একটার সাথে আর একটা সম্পর্ক খুবই ঘনিষ্ঠভাবে কি জড়িয়ে আছে। তার জন্য দেখেন আজকে যেটি করেছি সেটি হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক পদ কয়টি, মানে হচ্ছে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানে 9টি সাংবিধানিক পদ আছে। কয়টি সাংবিধানিক পদ আছে? 9টি সাংবিধানিক পদ আছে। সেই পদগুলো কি কি? সেটি হচ্ছে প্রেসিডেন্ট, বাংলাদেশের সাংবিধানিক একটি পদ বা পদবি বলবো না, একটি পদ আর কি, হ্যাঁ, একটি অবস্থান, সেটি হচ্ছে প্রেসিডেন্ট। সেটি সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48-এ। তারপরে বলা আছে প্রধানমন্ত্রী নিয়ে, সেটি সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 56-তে। তারপরে বলা আছে অ্যাটর্নি জেনারেল, সেটি সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ 64-তে। বর্তমানে যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আছেন মোহাম্মদ আসাদুজ্জামান, তার কিন্তু পদত্যাগের একটা গুঞ্জন উঠেছে। অফিসিয়ালি সে এখনো কি পদত্যাগ করেননি, রাষ্ট্রপতির কাছে এখনো তিনি তার ফর্মাল রিজাইন লেটার পাঠাননি। তবে তিনি এক প্রেস ব্রিফিং এ ইনফরমালি বা অনানুষ্ঠানিক ভাবে বলেছেন তিনি আগামী সংসদ নির্বাচনের জন্য পদত্যাগ করতে যাচ্ছেন। তাহলে এই অ্যাটর্নি জেনারেল, এটি হচ্ছে একটি সাংবিধানিক পদ এবং এই অ্যাটর্নি জেনারেলের যে পোস্টটা, এটা হচ্ছে ডক্ট্রিন অফ প্লিজার বলা হয়। ডক্ট্রিন অফ প্লিজার অর্থাৎ তার যে পদের মেয়াদ সেটা সংবিধানের কি একটি নির্ধারিত তারিখ বা বয়স সময় দিয়ে উল্লেখ করা হয়নি। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করবে তিনি কতদিন কি করবে, তিনি কতদিন হচ্ছে তার পদে অধিষ্ঠিত থাকবে। তারপরে দেখেন, তারপরে বলা আছে স্পিকার সম্পর্কে বাংলাদেশের সংবিধানে 74 অনুচ্ছেদে বলা আছে। তারপরে বলা আছে ন্যায়পাল সম্পর্কে, বাংলাদেশের সংবিধান পড়াতে গিয়ে আপনাদেরকে বলেছি ন্যায়পাল হচ্ছে কি আমাদের সাংবিধানিক পদ। অনেকে একটি বিষয় গুলিয়ে ফেলেন, সেটি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন, দুদক, একটি কি সাংবিধানিক পদ, ঠিক আছে, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান তার ওই পোস্টটি হচ্ছে সাংবিধানিক, কিন্তু না, সেটি সাংবিধানিক না। কেন সাংবিধানিক না? কারণ দুর্নীতি দমন কমিশন হচ্ছে দুধের স্বাদ ঘোলে মিটানোর যে একটি কথা আছে, সেই কথা। বাংলাদেশে ন্যায়পাল এই বিষয়টি হচ্ছে সংবিধানেই বিদ্যমান আছে, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এই অস্তিত্বহীন বিষয়টিকে একটু দৃশ্যমান করার জন্য যেটি করছে সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করছে। তারপরে দেখেন
বিচারপতি সম্পর্কে বলা আছে বাংলাদেশে সংবিধানের 95 নম্বর অনুচ্ছেদে। এই যে বিচারপতি, এটিও কিন্তু একটি সাংবিধানিক পদ, অর্থাৎ বাংলাদেশের যে প্রধান বিচারপতি আছেন এবং সুপ্রিম কোর্টে যারা মানে হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে যারা বিচারপতি, হাইকোর্ট ডিভিশনে, এগুলো হচ্ছে সাংবিধানিক পদ। তারপরে দেখেন নির্বাচন কমিশনার সম্পর্কে বলা আছে 118 নং অনুচ্ছেদে। এই 118 নং অনুচ্ছেদে যেটি বলা আছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন গঠনের কথা, এবং সেই নির্বাচন কমিশন গঠন করার জন্য 5 জন নির্বাচন কমিশনার থাকবে। কয়জন নির্বাচন কমিশনার থাকবে? 5 জন। তার মধ্যে একজন থাকবেন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, যাকে বলা হয় ইসি, চিফ ইলেকশন কমিশনার, এবং 4 জন কি থাকবে? প্রধান নির্বাচন কমিশনারের সাথে 4 জন অতিরিক্ত সহকারী কমিশনার থাকবে। এই 5 জন মিলে কি হবে? নির্বাচন কমিশন গঠন হবে। তারপরে দেখেন, তারপরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের যিনি প্রধান, কার্যালয়ের প্রধান, সেটি একটি কি সাংবিধানিক পদ, এবং সেটি সম্পর্কে বলা আছে বাংলাদেশের সংবিধানের 127 নং অনুচ্ছেদে। তারপরে যেটি বলা আছে সেটি হচ্ছে কর্ম কমিশনের চেয়ারম্যান। কর্ম কমিশনের চেয়ারম্যান কে? কর্ম কমিশনের চেয়ারম্যান কে জানেন কি আপনারা? কর্ম কমিশনের চেয়ারম্যান সম্পর্কে নিজের নাম ভুলে যেতে পারেন, কিন্তু কর্ম কমিশনের চেয়ারম্যানের নাম ভুলে যাওয়া যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে আপনি যে চাকরি করবেন, আপনি যে সরকারি চাকরিজীবী হবেন, কর্মকর্তা হবেন, সামনেই যারা আপনারা পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে জয়েন করবেন, তাদের যে অভিভাবক সেটি হচ্ছে এই কর্ম কমিশন। কর্ম কমিশনকে, যেটিকে আপনারা পিএসসি নামে জানেন। কি? পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। এই কর্ম কমিশন যেটি আছে সেটিকে আপনারা পিএসসি নামে জানেন, যেটির অর্থ হচ্ছে, ফুল অর্থ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। সেই পাবলিক সার্ভিস কমিশন বা কর্ম কমিশন বা পিএসসি কমিশনের যিনি প্রধান, তার পদটিও কি? তার পদটিও সাংবিধানিক পদ। এবং এই সাংবিধানিক পদ তাহলে টোটাল কয়টি দেখলাম? টোটাল 9টি সাংবিধানিক পদ দেখলাম। এই বিষয়গুলো কি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে দেখেন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা কি দেখেছি? আমরা বাংলাদেশের সাংবিধানিক পদ দেখেছি। পদ বলতে এটা হচ্ছে ব্যক্তি বিশেষের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পানিবাচক। ঠিক আছে, এটি কি? পানিবাচক ব্যক্তির কথা বলা হয়েছে। সেটি কয়টি ছিল? 9টি। এবার আমরা দেখব যে বাংলাদেশের সাংবিধানিক পদ আছে কয়টি? সাংবিধানিক পদ আছে বাংলাদেশে 7টি। কয়টি? সাংবিধানিক পদ আছে বাংলাদেশে, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে কয়টি? 7টি। তাহলে বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? 7টি। সেই 7টি প্রতিষ্ঠান কোনগুলো? জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন বা পার্লামেন্ট বা হচ্ছে লেজিসলেচার, যে নামেই ডাকেন, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 65 অনুযায়ী এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে কি আছে? সংসদ সচিবালয়। ঠিক আছে, সেটি হচ্ছে 79 অনুচ্ছেদ বলে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে কি? বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সেটি 94 অনুচ্ছেদ বলে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই যে আপনারা যারা হচ্ছে সরকারি চাকরি করবেন, একটি বিষয়, মানুষ আসলে সরকারি চাকরির প্রতি বা সরকারি চাকরির প্রতি মানুষের এত লোভ কেন করতে চায়? কারণ সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে যদি কোনো দেওয়ানি মামলা কোনো আদালতে রুজু করা হয়, তার জন্য সে যে প্রতিষ্ঠানে বা যে মন্ত্রণালয় বা যে কর্ম বিভাগে নিযুক্ত আছে, সেখানে কি 2 মাসের কি দিতে হবে? চিঠি দিতে হবে যে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, এবং তাকে 2 মাসের চিঠি দিয়ে চিঠির জবাব দেওয়ার, লিগ্যাল নোটিশ দিয়ে লিগ্যাল নোটিশ দেওয়ার কি জবাব দিতে হবে। এবং আগে সরকারি হচ্ছে
যারা চাকরিজীবী আছে তাদের গ্রেপ্তারের জন্য তার অফিসের বা তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি দরকার ছিল? পূর্বানুমতির দরকার ছিল। ঠিক আছে, এই সমস্ত বিষয়ের কারণে কি সরকারি চাকরি একটি লুক্রেটিভ বা ফ্ল্যাগশিপ একটি বিষয়। তো দেখেন এই প্রশাসনিক ট্রাইব্যুনালে কি করে, যে সমস্ত সরকারি চাকরিজীবী তারা নৈতিক স্খলন বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় বা কর্মে অবহেলা ইত্যাদি বিষয় প্রমাণিত হয়, তাদেরকে বাংলাদেশের যে প্রচলিত কোর্ট আছে সেই কোর্টে তাদের দায়িত্ব অবহেলার জন্য বিচার করা হয় না, তাদেরকে কোথায় করা হয়? প্রশাসনিক ট্রাইব্যুনালে করা হয়। এবং এই প্রশাসনিক ট্রাইব্যুনাল একটি কি সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটির কথা বলা আছে বাংলাদেশের সংবিধানের 117 নং অনুচ্ছেদে। ঠিক আছে, তারপরে দেখেন নির্বাচন কমিশন 158 নং অনুচ্ছেদে পূর্বে বলেছি যে বাংলাদেশে কয়জন? 5 জন নির্বাচন কমিশনার থাকবে, তার মধ্যে একজন থাকবে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার, আর 4 জন কি থাকবে? সহকারী নির্বাচন কমিশনার থাকবে। তারপরে দেখেন মহা হিসাব নিরীক্ষক অফিস। ঠিক আছে, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান 127 নং অনুচ্ছেদে, সংবিধানের 127 নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষকের কথা বলা আছে। তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে হচ্ছে সরকারি কর্ম কমিশন। দেখেন সরকারি কর্ম কমিশনের যে পোস্টটি আছে সেটি হচ্ছে, সেটির প্রধান যেমন তার সাংবিধানিক পদ, আবার সরকারি কর্ম কমিশনে কি? সরকারি কর্ম কমিশনে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে এট এ গ্লান্স যদি আমরা বলি কি দাঁড়াচ্ছে? বাংলাদেশে সাংবিধানিক পদ আছে, সংবিধানে কয়টি? 9টি। আর প্রতিষ্ঠান আছে কয়টি? প্রতিষ্ঠান আছে হচ্ছে 7টি। এই বিষয়গুলো কি খুবই মাথার মধ্যে খুবই ভালোভাবে সেট করে নেবেন। এইবার আসেন আমরা হচ্ছে আজকের যে বিষয়, যে বাংলাদেশের সরকার ব্যবস্থা, তারপরে কি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, তারপরে কি বাংলাদেশের কি নির্বাচনী ব্যবস্থা। তো দেখেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? বাংলাদেশের সরকার ব্যবস্থা সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান বা পার্লামেন্টারি গভর্নমেন্ট এক্সিস্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশে কি সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে যে সংসদীয় সরকার ব্যবস্থা কি এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি? সংসদীয় সরকার ব্যবস্থায় একটি রাষ্ট্রের প্রধান যিনি ব্যক্তি তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্রের প্রধান যিনি ব্যক্তি তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। যদিও রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ তার নামে রাষ্ট্রের সব কার্য পরিচালিত হয়, তবে শাসন বিভাগের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কি দেশের সর্বে সর্বা। তাহলে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী দেশের সব কি ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করতে পারে। ঠিক আছে, এখন দেখেন যে বাংলাদেশে কোন সরকার ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। সংসদীয় সরকার ব্যবস্থার যদি উদাহরণ দেওয়া যায় তাহলে কি? তাহলে আমরা সর্বোৎকৃষ্ট বলতে পারি, সেটি হচ্ছে আমরা ইংল্যান্ডকে। ইংল্যান্ড হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা সর্বোৎকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, আমরা বাংলাদেশকেও কি সংসদীয় সরকার ব্যবস্থায় খুব ভালো একটা উদাহরণ হিসাবে কি বলতে পারি। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রের প্রধান এবং কি সকল নির্বাহী ক্ষমতার প্রধান তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তিনি কে? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি।
এখন কথা হচ্ছে যে এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আমরা কোন দেশকে মডেল বা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা বলবো ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা আমেরিকা, অথবা কি আমেরিকা। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিষয়টি কি এবং কোন কোন দেশ এই মডেল এক্সাম্পল, সেই বিষয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আসলে কেমন সরকার ব্যবস্থা বিদ্যমান। আগের উত্তরে বলেছি যে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, তবে এই সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশে কি সবসময় সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল? আমাদের প্রশ্ন হচ্ছে এটি। দেখেন বাংলাদেশ আসলে আমাদের বাংলাদেশের বয়স কত? 54 বছর। আমরা 54তম বছরে কি আমরা হচ্ছে পদার্পণ করছি, মানে আমরা হচ্ছে 54তম বছরে আমরা দাঁড়িয়ে আছি। এই 54তম বছরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক পট পরিবর্তন ঘটেছে। আমরা অনেক কিছু সাক্ষী, আমরা হচ্ছে কিছু সাক্ষী আমরা যাদের বয়স হচ্ছে 25-এর উপরে বা রিসেন্ট একটা ঘটনা গত বছর ঘটেছে সেটির সাক্ষী, পাশাপাশি যারা 90-এর দশকে ছিলেন তারা সেগুলো সাক্ষী, এরশাদ বিরোধী আন্দোলনের সাক্ষী ছিলেন, তারপরে মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযুদ্ধের সাক্ষী ছিলেন, ভাষা আন্দোলনের সময় যারা জীবিত ছিলেন তারা ভাষা আন্দোলনের সাক্ষী ছিলেন। তো এই যে এত এত আন্দোলন সংগ্রাম, আমরা সেই আন্দোলন সংগ্রামের সাক্ষী। এবং এই বাংলাদেশে হচ্ছে বাহারি রকমের শাসন ব্যবস্থা কি বিদ্যমান ছিল এবং এখনো কি মাঝে মাঝে পরিলক্ষিত করা যায়। ঠিক আছে, তো বাংলাদেশে দেখেন, বাংলাদেশে হচ্ছে সর্বপ্রথম যেটি ছিল সেটি হচ্ছে সংসদীয় সরকার সেটি হচ্ছে আপনার, সেটি আসলে সরকার ব্যবস্থা বলা যাবে না, কারণ তখন হচ্ছে অস্থায়ী সরকার ছিল, সেটা বাংলাদেশের সরকার ছিল না, সেটা ছিল পূর্ব পাকিস্তানের সরকার, যে সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। সেই সরকার কখন গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে সেই সরকার গঠিত হয়েছিল, যেটিকে আমরা মুজিবনগর সরকার, তারপরে কি অস্থায়ী সরকার হিসেবে অভিহিত করি। তাহলে আমরা সেই সরকারকে কি হিসেবে অভিহিত করি? মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার হিসেবে। 1971 সালে 10 এপ্রিল যখন মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার গঠন করা হলো, তখন সেই সরকারে রাষ্ট্রপতি ছিলেন কে? রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। এবং উপরাষ্ট্রপতি বা শেখ মুজিবুর রহমান গ্রেফতারের পর অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাহলে দেখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন যদি সরকার ব্যবস্থাকে ধরি, এটি আসলে বাংলাদেশ না, পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধকালীন সরকার ব্যবস্থা যদি ধরি, তাহলে সেই সময় কি সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল? সেই সময় হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল। তারপরে দেখেন যে এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মানে হচ্ছে মুক্তিযুদ্ধকালীন যে অস্থায়ী সরকার ছিল রাষ্ট্রপতি শাসিত, তারপরে কি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা গড়ে উঠল। সেটি হচ্ছে 10 জানুয়ারি 1972 সালে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করলেন, 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করলেন, তখন 11 জানুয়ারি তাজউদ্দিন আহমেদ তিনি যেটি করলেন, তিনি হচ্ছেন
সংসদীয় সরকার ব্যবস্থা বা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা একটি রূপরেখা প্রণয়ন করলেন এবং 12 জানুয়ারি শেখ মুজিবুর রহমান তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন। রাষ্ট্রপতির পদ থেকে কি করলেন? রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন। কে করলেন? শেখ মুজিবুর রহমান করলেন 12 জানুয়ারি। তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে তিনি কি করলেন? তিনি হচ্ছে সংসদীয় গণতন্ত্র ফেরত গেলেন এবং তিনি কি প্রধানমন্ত্রী হলেন। পদত্যাগ করে তিনি কি হলেন? প্রধানমন্ত্রী হলেন। তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হলেন। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশে সর্বপ্রথম কোন সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল? সহজেই বলতে পারি বাংলাদেশে সর্বপ্রথম সংসদীয় সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান ছিল। যদিও আমরা মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর বা অস্থায়ী সরকারে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা দেখেছি, তবে মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা কিন্তু কি দেখেছি। তারপরে আসেন, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বাংলাদেশে কি সংসদীয় সরকার ব্যবস্থাই বিদ্যমান ছিল? এটার উত্তর হচ্ছে না। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা কি ছিল না? বিদ্যমান ছিল না। 1972 থেকে 1975 সালের কিছু মাস, তাহলে 72, 73, 74, 75, মোটামুটি 3.5 বছর সংসদীয় সরকার বিদ্যমান ছিল। তাহলে কতদিন বিদ্যমান ছিল? 3.5 বছর সংসদীয় পদ্ধতির সরকার বিদ্যমান ছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমান আবার রাষ্ট্র 1975 সালে শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ফেরত গেলেন। তাহলে কি দেখতে পাচ্ছি যে 1975 সাল থেকে কি হইল? 1975 সাল থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় কি হলো? শেখ মুজিবুর রহমান ফেরত গেল। এবং 1975 সালে যখন 15 আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসে খন্দকার মোস্তাকও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকেই বেছে নিলেন। খন্দকার মোস্তাক আসার পর তারপরে কি খালেদ মোশাররফ ছিলেন, তারপরে হচ্ছে বিচারপতি সাত্তার ছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন, তারপরে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। তারা প্রত্যেকেই কি, এবং সর্বশেষ হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন, তারা প্রত্যেককেই কি সরকার ব্যবস্থা বিদ্যমান রেখেছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রেখেছিল। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান কবে করা হয়, তাহলে আমরা বলবো 1975 থেকে 1991। থেকে 1991 সাল পর্যন্ত বাংলাদেশে কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল। প্রায় 17 বছরের মতো কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল। তারপরে এই 1991 সালে তারপরে কি হয়? তারপরে আবার প্রধানমন্ত্রী বা সংসদীয় সরকার ব্যবস্থা কি হয়? পুনর্বর্তন করা হয়, অর্থাৎ পুনরায় ফেরত নিয়ে আসা হয়। সেটি করে হচ্ছে বেগম খালেদা জিয়া। তাহলে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে হচ্ছে
1975 সালের পর সংসদীয় গণতন্ত্র বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা ফেরত আনেন কে? বেগম খালেদা জিয়া। সেটি সংবিধানের কত? 11তম সংশোধনীর মাধ্যমে। সেটি কোন সংশোধনীর মাধ্যমে? সংবিধানের 11 বা 11তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা ফেরত আনা হয়। এইভাবে এখন পর্যন্ত বাংলাদেশে সংসদীয় বা প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থা বিদ্যমান। তবে এরই মাঝে আবার আরো দুই ধরনের সরকার ব্যবস্থা আমরা পেয়েছি। সেটি হচ্ছে উপদেষ্টা, সেটি হচ্ছে উপদেষ্টা মণ্ডলীয় সরকার ব্যবস্থা। সেটি কবে? সেটি হচ্ছে 2007 থেকে 2008 মানে শুরুতে আর কি, 2006 এর একদম শেষে 2007 থেকে 2008 পর্যন্ত। তখন কি দেখেছি? তখন আমরা প্রধান উপদেষ্টা দেখেছি, উপদেষ্টা দেখেছি। কে ছিলেন? কে ছিলেন? ফখরুদ্দিন আহমেদ। কে ছিলেন? ফখরুদ্দিন আহমেদ ছিলেন। ঠিক আছে। তারপরে 2008 সালের পর 2008 সালে আবার সংসদীয় সরকার ব্যবস্থা বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে ফেরত আসে। কি আসে? সংসদীয় বা প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থা ফেরত আসে। ফেরত আসার পর সর্বশেষ 2024 সালে 8ই আগস্ট আবার কি প্রধান উপদেষ্টা মণ্ডলীয় সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। ঠিক আছে। এবং আজ এখন পর্যন্ত এক্সিস্টিং আছে কি 8ই আগস্ট থেকে প্রধান উপদেষ্টা শাসিত সরকার ব্যবস্থা বর্তমানে কি বর্তমানে বিদ্যমান আছে। তাহলে বাংলাদেশে বর্তমানে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান আছে? সেটি হচ্ছে সংসদীয় বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। যদিও বর্তমানে প্রধান উপদেষ্টা শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, তবে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে কি বিশেষ কোনো কারণ না থাকলে বা ঘটনা না ঘটলে আবারও সংসদীয় সরকার ব্যবস্থা কি আমরা ফেরত যাব। তাহলে আমরা সরকার ব্যবস্থা কি এই বিষয়ে জানলাম। এখন হচ্ছে এই সরকার ব্যবস্থায় আরো বেশ কিছু বিষয় জানার আছে। ঠিক আছে। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা মূলত হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপের। এই বিষয়টা কি যে পৃথিবীতে আরো কয় ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান আছে? পৃথিবীতে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। সেটি কোথায়? সেটি হচ্ছে রাশিয়াতে আছে, তারপরে কি উত্তর কোরিয়াতে আছে ভ্লাদিমির পুতিন। আবার এইদিকে কি এইদিকে হচ্ছে আপনার, যদি ভ্লাদিমির পুতিন হচ্ছে প্রেসিডেন্ট আর কি, রাশিয়া মূলত প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তবে তিনি একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার উদাহরণ। সেই সঙ্গে কি আছে? সেই সঙ্গে আছে আমাদের উত্তর কোরিয়াতে। উত্তর কোরিয়াতে কি আছে? কিম জং উন। কিম জং উন আছে, তিনি একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আবার পৃথিবীতে আর কি আছে? বাংলাদেশের যে রাষ্ট্রপতি শাসিত মানে বাংলাদেশের যে রাষ্ট্রপতি, তার এই পদটা আসলে অনেকটা কি নিয়মতান্ত্রিক মানে হচ্ছে একটি বিষয় আর কি। এই বিষয়টি একটু খোলাসা করছি। দেখেন পৃথিবীতে আর কি আছে? রাজতন্ত্র আছে। রাজতন্ত্র বা রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান কোথায় আছে? সেটি হচ্ছে সৌদি আরবে, যে কি রাজার ছেলে রাজা হবে। রাজতন্ত্র আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র, আর একটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।
তাহলে দেখেন রাজতন্ত্র কয় ধরনের? রাজতন্ত্র দুই ধরনের, একটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র, একটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র কোথায় আছে? নিরঙ্কুশ রাজতন্ত্র আছে সৌদি আরবে, আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে কোথায়? ইউকেতে বা ইংল্যান্ডে, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে। এই ইউকেতে বা যুক্তরাজ্যের এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের যে রাজা বা প্রধান আছেন, তার যে ক্ষমতা, তার যে পাওয়ার এক্সারসাইজ করার যে তার যে একটা এখতিয়ার, সেইটির সাথে বাংলাদেশের কি রাষ্ট্রপতির একটি মিল আছে। সেটির সাথে কি বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে তার মিল আছে। বোঝা গেছে? বাংলাদেশের রাষ্ট্রপতি আর ইউকে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি মানে রাজতন্ত্রের যিনি প্রধান, এই দুইজনের পদের কি মিল আছে। সেই পদগুলো কি অলংকারিক পদ। সেই পদের নাম কি অলংকারিক পদ। অর্থাৎ আপনি সর্বে সর্বা, আপনাকে যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান, এবং যাবতীয় যত শাসন কার্য পরিচালনা হয় সব কিন্তু রাষ্ট্রপতির নামে হয়। কিন্তু মেইন ক্ষমতা বা মেইন পাওয়ার এক্সারসাইজ করে কে? সেটি করে হচ্ছে প্রধানমন্ত্রী। তিনি হচ্ছে নির্বাহী ক্ষমতার প্রধান। বোঝা গেছে? তো এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের যিনি রাজা থাকেন তার সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি যে সেটির মিল আছে। বোঝা গেছে? আশা করি এই বিষয়টি কি আপনারা ধরতে পেরেছেন। এইবার আসেন আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে জানলাম। এবার দেখেন যে আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানব। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে বাংলাদেশ এক কেন্দ্রিক রাষ্ট্র। বাংলাদেশ কি এক কেন্দ্রিক রাষ্ট্র, ইউনিলেটারাল ফর্ম অফ কান্ট্রি। ঠিক আছে? বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে যে এক কেন্দ্রিক রাষ্ট্র কি আর ফেডারেল রাষ্ট্র কি? পৃথিবীতে আরেকটি রাষ্ট্র ব্যবস্থা আছে, সেটি হচ্ছে ফেডারেল। সেটি কি? সেটি হচ্ছে ফেডারেল, ইউনিটারেল আর হচ্ছে ফেডারেল। এই পৃথিবীতে দুই ধরনের, বেসিক্যালি প্রধানত দুই ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান আছে, সেটি হচ্ছে ইউনিটারেল আর হচ্ছে ফেডারেল। ইউনিটারেল রাষ্ট্রের একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে আমরা ইউনিটারেল রাষ্ট্র বলবো। আর ফেডারেল রাষ্ট্রের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভারতকে আমরা ফেডারেল রাষ্ট্রের কি উদাহরণ হিসেবে কি আমরা ধরতে পারি। ভারতও ফেডারেল রাষ্ট্রের অন্তর্ভুক্ত। ইউনিটারেল বলতে এক কেন্দ্রিক রাষ্ট্র, অর্থাৎ দেশের শাসন ক্ষমতা থাকবে কি একটি মাত্র সরকারের হাতে। যেমন বাংলাদেশে কি? বাংলাদেশে একটি মাত্র সরকার ব্যবস্থা বিদ্যমান। সারা বাংলাদেশে 300টি সংসদীয় আসন আছে। সেখান থেকে কি হবে? সেখান থেকে হচ্ছে একটা কি হয়? নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে বসে তারা কি? তারা হচ্ছে দেশ বা রাষ্ট্র পরিচালনা করে। ঠিক আছে? এবং এই 300টা আসনের এমপি যারা আছেন, মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন, সাংসদ যারা আছেন, তারা কিন্তু ওই এলাকার তারা কিন্তু প্রধান হিসেবে গণ্য হয় না। ঠিক আছে? তারা কিন্তু তাদেরকে বলে না যে মানে হচ্ছে কি ঢাকা 1 আসনের প্রধানমন্ত্রী অমুক, ঢাকা 5 আসনের প্রধানমন্ত্রী তমুক, এভাবে কিন্তু বলে না। ঠিক আছে? তো এই ইউনিটারিয়াল রাষ্ট্রে এক কেন্দ্রিক মানে সরকার ব্যবস্থা বিদ্যমান, অর্থাৎ আপনার হচ্ছে প্রশাসনিক যে কার্যাবলী সেটা কেন্দ্রের হাতে কি করবে? কেন্দ্রের হাতে পুঞ্জীভূত থাকবে। যেমন বাংলাদেশের প্রশাসনিক রাজধানী কোনটি? বাংলাদেশের প্রশাসনিক রাজধানী কিন্তু ঢাকা। এই ঢাকা থেকেই সারা বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়। তবে হ্যাঁ,
স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে হচ্ছে যেহেতু বাংলাদেশ কেন এক কেন্দ্রিক রাষ্ট্র হলো, কারণ বাংলাদেশের কি আয়তন ছোট, মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। এই 1,47,570 বর্গ কিলোমিটার দিয়ে কিন্তু কি হয় না, আপনার বাংলাদেশের এই ছোট্ট আয়তনের রাষ্ট্র ব্যবস্থায় যদি আপনার যদি হচ্ছে ফেডারেল বা আপনার হচ্ছে দ্বিকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি গড়ে তোলা হয়, তাহলে সেখানে কি অনেক অর্থ খরচ হবে, প্রশাসনকে চালানোর জন্য অনেক অর্থ খরচ হবে, অনেক সময় কি বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে, আলাদা একটি রাষ্ট্র গড়ে ওঠার কি সম্ভাবনা আছে। এই যে এই সমস্ত যে মানে হচ্ছে খারাপ প্রভাব, এই সমস্ত কথা চিন্তা করে বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে। এবং এই এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটি কি হয়েছে, ক্ষমতা একটি জায়গায় সীমাবদ্ধ। বাংলাদেশের সকল ক্ষমতা কোথায় আছে, বাংলাদেশের সকল ক্ষমতা আছে আগারগাঁওয়ে, সচিবালয়ে, আর কোথায় আছে শেরেবাংলা নগর, আপনার হচ্ছে জাতীয় সংসদ যেখানে মানিক মিয়া এভিনিউতে, সেখানে কিন্তু সীমাবদ্ধ আছে। ওইখানে রাষ্ট্র 64টা বাংলাদেশের 64টি জেলা আছে, 990টি উপজেলা আছে, এই যে 8টি বিভাগ আছে, এই যে এই সমস্ত অঞ্চল বা জায়গাগুলোর ভালো মন্দ যা কিছু সবকিছু এইখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। জাস্ট কাজটা তামিল করা হয় কাদের মাধ্যমে, এই স্থানীয় সরকার ব্যবস্থা, মানে এই যে কেন্দ্রের যে প্রশাসনিক সরকার আছে এদের প্রতিনিধি হয়ে তারা কি করে, তারা হচ্ছে স্থানীয় যে অঞ্চলগুলো আছে সেখানে গিয়ে এদের ইচ্ছাগুলো সেখানে কি করে, এক্সিকিউশন করে। বোঝা গেছে? তো বাংলাদেশে ইউনিল্যাটারাল সরকার ব্যবস্থা বিদ্যমান। আর ফেডারেল ব্যবস্থা কি, ফেডারেল ব্যবস্থা হচ্ছে আপনার রাষ্ট্রের মধ্যে কি দ্বিকেন্দ্রিক ক্ষমতার ভারসাম্য থাকবে। যেমন ভারতে দেখেন, ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, অর্থাৎ তিনি স্থানীয় সরকারের কি রাষ্ট্রের ভিতরে একটা রাজ্য আছে, ঠিক আছে, রাষ্ট্র হচ্ছে একটা শপিং ব্যাগ আর রাজ্য হচ্ছে কি তার হচ্ছে প্রোডাক্ট। একটা বাজারের ব্যাগে একই সাথে যেমন আপনি চাল ডাল আলু পেঁয়াজও নিতে পারবেন, ঠিক আছে, কিন্তু ব্যাগ কিন্তু একটা। ভারতে এবং আমেরিকাতে কি আছে, সেম একই বিষয় আছে, ঠিক আছে, সেটি হচ্ছে কি যে রাজ্য হচ্ছে প্রোডাক্টের মতো আর শপিং ব্যাগ হচ্ছে রাষ্ট্র। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে। তারপরে কি আপনার হচ্ছে যোগী আদিত্যনাথ আছে, উনি সম্ভবত চেন্নাই বা এই পাঞ্জাবের সম্ভবত এরকম হবে আর কি, এখন এক্সাক্ট মনে আসতেছে না। তো দেখেন অরবিন্দ কেজরিওয়াল ছিল দিল্লি, ঠিক আছে। তো এই যে তারা হচ্ছে কি, তারা হচ্ছে এক একটা মানে হচ্ছে রাজ্য বা প্রদেশের প্রধান, কিন্তু একদম অল ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী তিনি হচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় যে আপনার এই ফেডারেল রাষ্ট্রে কি থাকবে, রাষ্ট্রের অধীনে রাজ্য থাকবে। এইখানে হচ্ছে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে, সেপারেশন অফ পাওয়ার, মানে হচ্ছে পাওয়ার করা হয়েছে। অর্থাৎ আপনার হচ্ছে এই যে মানে হচ্ছে স্থানীয় যে রাজ্য আছে তাদেরকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছে, তাদের মতো করে কি করা, রাজ্য পরিচালনা করা। কিন্তু বাংলাদেশকে ওইটা কি দেওয়া হয় নাই। বোঝা গেছে? এখন দেখেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেমন এক কেন্দ্রিক, বাংলাদেশে কি সংসদও এক কেন্দ্রিক, বাংলাদেশের সংসদও কি এক কেন্দ্রিক, সংসদও কি এক কেন্দ্রিক, ইউনিক্যামেরাল লেজিসলেচার, ইউনিক্যামেরাল লেজিসলেচার, বাংলাদেশের সংসদ কি ইউনিক্যামেরা লেজিসলেচার, অর্থাৎ বাংলাদেশে কি এক কেন্দ্রিক আইনসভা, বাংলাদেশে কি এক কেন্দ্রিক আইনসভা আছে। এখন বাংলাদেশে এই এক কেন্দ্রিক আইনসভাতে আপনার একটি মাত্র কক্ষ থাকবে, এখানে আপার হাউস বা লোয়ার হাউস, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকবে না। বা ভারতের মতো হচ্ছে আপনার মানে হচ্ছে বিধানসভা বা লোকসভা এরকম থাকবে না, ঠিক আছে, বা সিনেট বা হচ্ছে আপার হাউস এরকম থাকবে না, একটি মাত্রই কক্ষ থাকবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে 2024 সালে জুলাই পরবর্তীতে বর্তমানে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হতে যাচ্ছে, বাই ক্যামেরাল লেজিসলেচার,
বাংলাদেশে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হতে যাচ্ছে, বাইক্যামেরাল লেজিসলেচার। ঠিক আছে, এখানে হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, আপার হাউস থাকবে, লোয়ার হাউস থাকবে। যেখানে হচ্ছে পিআর পদ্ধতির কথা বলা আছে, কি প্রপোর্শনালিটি রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনালিটি রিপ্রেজেন্টেশন অর্থাৎ আপনার কি থাকবে, যারা বাংলাদেশে এই যে 300টা সংসদীয় আসন আছে, এই আসন থেকে নির্বাচিতরা সরাসরি লোয়ার হাউসে থাকবে, আর আপার হাউসে যে যে দল যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্ট অনুযায়ী আপার হাউসে 100 জন প্রতিনিধির মধ্যে তাদের প্রতিনিধি থাকবে। তাহলে দেখেন বাংলাদেশে কি বাইক্যামেরাল লেজিসলেচার সামনে হতে যাচ্ছে। তাহলে যদি এটি এক্সিকিউশন হয়ে যায়, যদি এটি সম্পাদন হয়, পরবর্তীতে যারা নিয়োগ পরীক্ষা দেবেন, যদি আপনাদের প্রশ্ন করা হয় বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট, তাহলে আপনারা বলবেন দ্বিকক্ষ বিশিষ্ট। তবে এইটি এক্সিকিউশন হওয়ার আগ পর্যন্ত আপনারা এক কক্ষ বিশিষ্ট বলবেন। যদিও আমাদের সংবিধান সংস্কার কমিশন বা সিআরসি, কনস্টিটিউশন রিফর্ম কমিশন, তারা প্রস্তাব দিয়েছে এবং জুলাই সনদে যে স্বাক্ষর হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশে বর্তমানে বিদ্যমানে যারা মাঠের রাজনীতিতে অ্যাক্টিভ বা বিদ্যমান আছে তারাও কিন্তু এই পিআর পদ্ধতি বা এই দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ হবে সেই পদ্ধতি কিন্তু মেনে নিয়েছে। যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে তাহলে বাংলাদেশ কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যুগে প্রবেশ করতে যাচ্ছে। তাহলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা বিষয়গুলো কি, আশা করি সেই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট রাখবেন, বিশেষ করে আপনারা প্রিলিমিনারির জন্য তো রাখবেন, সেই সঙ্গে আপনারা যখন হচ্ছে রিটেন পরীক্ষা দেবেন, রিটেনের জন্য এই বিষয়গুলোর কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা খুবই দরকার। তাহলে তা না হলে কি আপনারা আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা সেই সম্পর্কে আপনারা তালগোল পাকিয়ে ফেলবেন। দেখেন আমরা হচ্ছে এই বিষয়গুলো আমরা মানে হচ্ছে অন্য একদিন হচ্ছে আমরা এই বাদ বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে যদি বলি, দেখেন যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের কথা কিন্তু কোথায় বলা আছে, বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে সংবিধানের 118 নং অনুচ্ছেদে। ঠিক আছে, সংবিধানের 118 নং অনুচ্ছেদে কি আছে, আমাদের নির্বাচন কমিশনের কথা বলা আছে। তো এই সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা আছে, যেখানে বলছি যে 5 জন নির্বাচন কমিশনার থাকবে, তার মধ্যে একজন থাকবেন হচ্ছে সিইসি, চিফ ইলেকশন, সিইসি চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, একজন থাকবে সিইসি আর বাদ বাকি 4 জন কি সহকারী নির্বাচন কমিশনার থাকবে। বাংলাদেশে নির্বাচন কমিশনার কি করবে, তারা হচ্ছে আপনার হচ্ছে ভোটার এলাকা, ঠিক আছে, সংসদীয় আসন নির্ধারণ করবে, সংসদীয় আসন তারা হচ্ছে নির্ধারণ করবে। তাদের কাজ আরো কি থাকবে, তারা হচ্ছে সংসদীয় আসন নির্ধারণ করে প্রাপ্তবয়স্ক বাংলাদেশের ভোটার হওয়ার জন্য সংবিধানের 21 নং অনুচ্ছেদ অনুযায়ী ভোটার হওয়ার জন্য কত 18 বছর হতে হবে এবং বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে, তাহলেই কি ভোটার হবে। তো সংসদীয় আসন চিহ্নিত করে প্রাপ্তবয়স্কদের ভোটার তালিকাতে কি করবে, অন্তর্ভুক্ত করবে, কি করবে, অন্তর্ভুক্ত করবে এবং নির্বাচনের জন্য কি লেভেল প্লেইং ফিল্ড কি করবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। বোঝা গেছে? তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় যে বিষয়টি বিদ্যমান সেটি হচ্ছে গোপন ভোটদান।
গোপন ভোটদান পদ্ধতি বিদ্যমান। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কি? গোপন ভোটদান পদ্ধতি বিদ্যমান। অর্থাৎ আপনারা যারা ভোট দিয়েছেন তাদের অবশ্যই এই অভিজ্ঞতা আছে যে আপনাদের উপর হচ্ছে একটি ব্যালট পেপার দেবে, তারপরে গোপন পর্দা টানানো একটি বুথ থাকবে, সেই বুথে গিয়ে হচ্ছে আপনারা আপনাদের যারা পছন্দের প্রার্থী আছেন তাদেরকে কিন্তু আপনারা ভোট দিতে পারেন। তো এই গোপন ভোটদান পদ্ধতি। আর বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ হচ্ছে একটি কি? গণতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ ভোটের মাধ্যমে বাংলাদেশে কি? জনপ্রতিনিধি নির্বাচিত হবে। ভোটের মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আর এই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া এটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কি? বিদ্যমান। ঠিক আছে? তো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আরো বিভিন্ন তথ্য আমরা বিস্তারিতভাবে জানবো। অবশ্যই আপনারা সেই ক্লাসগুলোতে হচ্ছে অংশগ্রহণ করবেন। আজকে এই পর্যন্তই, মানে হচ্ছে মোটামুটি যে বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো আশা করি আপনারা কি করবেন, আপনারা হচ্ছে মাথায় রাখবেন এবং আপনারা এই বিষয়গুলো চর্চা করবেন এবং হচ্ছে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আমরা একটা ক্লাসে আসলে সব বিষয়ে তথ্য দিয়ে কভার করা সম্ভব না। তার জন্য আমরা কি করেছি যে আমাদের সিগনেচার ব্যাচ আছে, সেখানে আমরা আমাদের হচ্ছে লেকচার শিট, স্লাইড যাই বলি না কেন সবকিছু আমরা সেখানে প্রোভাইড করে থাকি। এবং সেখানে কিন্তু আমাদের যারা হচ্ছে চৌকোষ রূপান্তরের শিক্ষক প্যানেল আছে তারা তাদের সাবজেক্টিভ বিষয়ে কিন্তু তাদেরকে ট্রেন আপ করছে, গ্রুমিং করছে এবং তাদেরকে তাদের কাঙ্ক্ষিত চাকরি যেন তারা পায় তার জন্য নিরলস পরিশ্রম করছে। তো আপনারা যারা আমাদের সিগনেচার ব্যাচে যারা এনরোল করতে চান আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন, আর ফেসবুক পেজে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। আপনারা এটির মাধ্যমে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেই সঙ্গে আমাদের ফ্রি লাইভ সেশন গুলো অব্যাহত ভাবে আছে আমাদের পেজে, সেগুলো রেকর্ড আছে। সেই সঙ্গে আপনারা যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, যারা ফেসবুকে হয়তো বা নেই কিন্তু ইউটিউবে আছেন অ্যাভেলেবেল, তারা আমাদের বিশেষ রূপান্তর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেয়া আছে। তো বাংলাদেশের সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থার কিছু অংশ আজকে দেখলাম। আমরা পরবর্তী সেশনে বিস্তারিতভাবে আমরা কি নির্বাচনী ব্যবস্থা থেকে আরো যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে জানবো। আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর একটি বিষয় যে সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে সার্কুলার ইতিমধ্যে হয়ে গেছে, প্রায় 11,000 পদ কিন্তু খালি আছে। প্রায় 11,000 জনের মতো শিক্ষক কিন্তু কি এনরোল করাবে। তার জন্য আপনারা প্রস্তুতি নেন এবং আমাদের হচ্ছে সামনে একটি কোর্স আসছে, সেখানে আশা করি আপনারা এনরোল হবেন এবং আপনাদের সাফল্যে যেন আমরা অংশীদার হতে পারি এবং আপনাদের সাথে একসাথে বিজয়ের হাসি হাসতে পারি, সেই জন্য আপনারা একটু আন্তরিক হবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।